নিয়ে তোড়জোড়, এরকম নানা ইস্যুতে আসলে একটা কোর্সের যে স্মুথ প্রোগ্রেস হওয়া দরকার সেইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই কোর্সের টোটাল যতটা আসলে মনোযোগ দেওয়া দরকার ছিল সেটা সামহাউ হয়নি। শুরুতে চেষ্টা করেছিলাম যে ডিটেল আলাপ করব, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখি যে আসলে নানা ব্যস্ততা জটিলতায় এইটা আসলে কোর্স কাভার করাটা কঠিন হয়ে যাচ্ছিল। তো তারপরেও শেষের দিকে গিয়ে আমি চেষ্টা করেছি যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা প্রায়শ এই কোর্সের অংশ হিসেবে জানতে চাওয়া হয় সেগুলো কভার করতে। তো তোমরা জানো যে একটা বেসিক বিষয় হলো যে কোর্স টিচার যে 40% ইন্টারনাল ইভ্যালুয়েশন এইটার ব্যাপারে মানে সোল অথরিটি রাখেন। অর্থাৎ এইটা বেসিক কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে মূল্যায়ন করা হয়। তো সেক্ষেত্রে তোমাদের মিড টার্ম 2টা হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট হয়েছে, অন্যান্য যে টাস্ক দিয়েছিলাম সেগুলো হয়েছে। ফলে ইন্টারনাল ইভ্যালুয়েশনের মোরলেস কাজ শেষ। দু একজনের ইস্যু আছে, সেটা আমি পরে বলবো। আর তোমাদের মিড টার্ম 1-এর খাতা আমি দেখছি, হয়ে গেলে এটা নম্বর জানিয়ে দিব। মিড টার্ম 2 অলরেডি জানিয়েছি, অ্যাসাইনমেন্ট জানিয়েছি, আর অ্যাটেন্ডেন্স এটা টোটাল তুমি যতটা উপস্থিত ছিলে তার আলোকে নম্বর পাবে, এটাও আমি জানাবো সবগুলো শেষ হওয়ার পরে। তো এক্ষেত্রে একটা বেসিক জায়গা আছে যেটা অনেকেই জানে না বা বুঝে না। ফর এক্সাম্পল, কেউ হয়তো ধরো টোটাল আমার 30 ঘন্টা ক্লাস হলো ধরে নাও, তো সেক্ষেত্রে সে হয়তো 18টা ক্লাসে অংশ নিয়েছে বা 18 ঘন্টা, আমরা আসলে ঘন্টা অনুযায়ী রিপোর্ট করি। তো সেক্ষেত্রে দেখা গেল সে ভাবছে যে 60% ক্লাসে অ্যাটেন্ড করেছে, তার মানে সে 60% মার্কস পাবে অ্যাটেন্ডেন্সে। রিয়েলিটি কিন্তু তা না। তোমরা এক্ষেত্রে তোমাদের যে কারিকুলাম বইটা আছে সেখানে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা খেয়াল করবে। তুমি যদি 95% অর অ্যাবাভ ক্লাসে অংশ নাও তাহলে তুমি 10-এ 10ই পাবে, কিন্তু এরপরে খুব দ্রুত তোমার নম্বর কমতে থাকে এবং 60% ক্লাসে অ্যাটেন্ড করলে খুব সম্ভবত 3 পাওয়া যায়। আর যদি এটা 59% হয় তাহলে ইউ উইল গেট 0 অ্যাটেন্ডেন্সে। ফলে এই জায়গাতে অনেকেই দেখা যায় যে হয়তো 0 পেয়েছে বা 3-4 পেয়েছে, কিন্তু রেজাল্ট হওয়ার পরে খুব হতাশ হয়ে যায় যে আমার কেন এত খারাপ হলো, আমি তো পরীক্ষা ভালো দিয়েছি। তো তুমি মনে মনে ভাবছো সেখানে 8 পাবে, কিন্তু বাস্তবে হয়তো পেয়েছো 4। এটা কিন্তু সফটওয়্যার এটা প্রসেস করে, আমাদের কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে 6 নম্বর যদি তুমি কম পাও প্রত্যাশার চেয়ে, তাহলে 2টা গ্রেড কিন্তু ডাউন হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই কারণে আমি শুরু থেকে বলেছি যে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। তো এনিওয়ে, ইট ইজ ওভার নাও। এখন যেটা বিষয় তা হচ্ছে যে বাকি যে 60%, এই 60% কোনোভাবেই আসলে কোর্স টিচারের অথরিটি নয়। এটা তোমরা জানো কিনা যে একজন এক্সটার্নাল এক্সামিনার আছেন এই বিষয়ে অভিজ্ঞ, তিনি আমার মতোই এক সেট প্রশ্নপত্র জমা দিয়েছেন, আমিও জমা দিয়েছি, এবং একটা টিম এই দুজনের প্রশ্নকে মডারেট করেছে, করে আমার কিছু কোয়েশ্চেন, এক্সটার্নাল এক্সামিনারের কিছু কোয়েশ্চেন নিয়ে প্রশ্নপত্র ফাইনাল হয়েছে। এবং আলটিমেটলি কোন প্রশ্নগুলো ফাইনালে যাবে এটা আমিও জানি না, এক্সটার্নাল এক্সামিনারও জানেন না। এটা হচ্ছে রিয়ালিটি।
পরীক্ষার হলে গিয়ে আমরা প্রথম দেখব যে কি কি প্রশ্ন এসেছে। ওকে, এটা হলো ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হলো যে আনসার স্ক্রিপ্ট মূল্যায়নের ক্ষেত্রেও আমরা ধরো আমি প্রথম পরীক্ষক হিসেবে খাতা দেখব, কিন্তু খাতায় কোনো দাগ দিব না, কিছু লিখবো না, ভুলগুলোকে চিহ্নিত করব না, না করে আমি সেপারেট মার্কশিটে নম্বরগুলো জমা দিয়ে দিব। সিমিলারলি এক্সটার্নাল এক্সামিনারও খাতাগুলো দেখবেন এবং তিনিও আলাদা মার্কশিটে নম্বর জমা দিবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেগুলো আমরা ওআরপিএস এ অর্থাৎ অনলাইন রেজাল্ট প্রসেসিং সিস্টেমে এন্ট্রি দিব। এরপরে যদি দুইজন এক্সামিনারের নম্বর কোনো ক্ষেত্রে বা কারো ক্ষেত্রে 20% ডিফার করে, তখন অটোমেটিক সেই খাতাগুলো থার্ড এক্সামিন হয়ে যায়। অর্থাৎ এই সাবজেক্ট ভালো বুঝেন এরকম আরেকজন এক্সামিনারের কাছে পাঠানো হয়, উনি খাতাগুলো দেখে যে নম্বর দিবেন, এরপরে ক্লোজ 2টা নম্বর এভারেজ হবে। বিষয়টা তোমরা বুঝো যে মনে করো যে একটা খাতায় একজন এক্সামিনার দিয়েছেন 52 আর একজন দিয়েছেন 30, তো তাহলে এটা অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, মোর দেন 33%। তো সেক্ষেত্রে এই খাতাটা থার্ড এক্সামিনারের কাছে যাবে, যাওয়ার পরে উনি মনে করো যে 40 দিলেন, 40, তাহলে 40 আর 30 যেহেতু ক্লোজ, সো এই দুইটার এভারেজ হয়ে তোমার মার্কস হয়ে যাবে 35। হ্যাঁ, কিন্তু যদি এক্ষেত্রে উনি 42 দিতেন, তাহলে 42 আর 52 এভারেজ হতো, হয়ে তোমার মার্কস হতো 47। তো এই জন্যে আসলে ফাইনাল যে গ্রেডিংটা হয় সেখানেও আমরা পরীক্ষক হিসেবে খুব বেশি আমাদের কোনো অ্যাক্সেস থাকে না, জাস্ট খাতাটা পড়ে নম্বরটা আমরা সিস্টেমে এন্ট্রি দিয়ে দিই, মার্কশিট জমা দিয়ে দিই, তারপরে রেজাল্ট প্রসেসিং এ গিয়ে আসলে এইটা থার্ড এক্সামিন হতে পারে। আর নর্মালি যদি বিলো 20% ডিফারেন্স হয় তখন দুইজন এক্সামিনারের নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, এতে যেটা গড় হয় সেটাই তোমার ফাইনাল মার্কস। ফলে বিশ্ববিদ্যালয়ে একটা বড় মিসকনসেপশন আছে যে কোর্স টিচার চাইলেই মানে অনেক কিছু করতে পারেন, আবার ইত্যাদি পজিটিভ বা নেগেটিভ অর্থে, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট। এটা হচ্ছে রিয়ালিটি। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেহেতু পরীক্ষা 15 তারিখে শুরু করব, প্রসেস অনেক আগে শুরু হয়েছে, আমরা প্রশ্নপত্র জমা দিয়ে দিয়েছি বেশ আগে, এগুলোর মডারেশন হয়ে গেছে, টাইপিং, প্রিন্টিং, ফটোকপিং সবই শেষ হয়ে গেছে। ফলে আমরা আসলে পরীক্ষার জন্য এখন রেডি। হ্যাঁ, তো এই প্রেক্ষিতে তোমাদের প্রতি পরামর্শ হচ্ছে, যেহেতু একজন এক্সটার্নাল এক্সামিনার থাকবেন, তিনি প্রশ্ন করার সময় সাধারণত দেখবেন এই কোর্সে কারিকুলামে কন্টেন্ট কি কি বলা আছে, উনি ওই বিষয়গুলো খেয়াল করবেন এবং ইমপ্লাইড উনি ধরে নিবেন যে এটা মোস্টলি কভার করা হয়েছে। যদিও ওই যে বললাম যে নানা জটিলতা, বড় বড় ছুটি, ইন্টারাপশন, পাশাপাশি আমার আইকিউএসসি তেও দায়িত্ব ছিল অনেক বেশি এই সেমিস্টারে, তো সবকিছু মিলিয়ে সবগুলো কভার করা যায়নি, বাট গুরুত্বপূর্ণ বিশেষত কি টার্মিনোলজিস বা রিলেটেড ইস্যুস এইগুলো মাথায় রেখে আমি কভার করতে চেষ্টা করেছি। তো তোমরা লেকচারের যে কন্টেন্ট সেগুলো খুব ভালো করে পড়বে এবং ধরে নাও যে বেসিক কনসেপ্টস শুরুতে যেটা তোমাদের কোর্স কন্টেন্টে আছে আমি ডিস্ট্রিবিউট করেছিলাম কোর্স আউটলাইনের অংশ হিসেবে, এখানে যে বেসিক কনসেপ্টস, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন হয়ে থাকে, এটা ইন্টারনাল এক্সটার্নাল যেই প্রশ্ন করুক, এই তোমার ফাউন্ডেশন এইটা বোঝার জন্য। হ্যাঁ, ফলে
উম, এখান থেকে ইন জেনারেল একটা হয়ে থাকে। এরপরে অ্যানালাইজিং মার্কেট অপরচুনিটিস, এখানে মার্কেটিং এনভায়রনমেন্টের এলিমেন্ট গুলো, তবে এটা প্রিন্সিপালস অফ মার্কেটিং এর মতো নয়। এটা রেদার একটু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, অর্থাৎ এর থিওরিটিক্যাল ইস্যুগুলো তুমি বুঝো, এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে এই বিষয়টা বেশি জানতে বা বুঝতে চাওয়া হয় সাধারণত। ফর এক্সাম্পল, ইকোনমিক যে চেঞ্জ অথবা টেকনোলজিক্যাল চেঞ্জেস, কালচারাল ইস্যুস, এগুলো আসলে কনজিউমার বিহেভিয়ার অথবা মানে কনজিউমারের ডিসিশন প্রসেস অথবা পজিশনিং, এগুলোতে কিভাবে ভূমিকা রাখে বা রোল প্লে করে, এই বিষয়গুলো জানতে চাওয়া হতে পারে, বা সেটা জানতে চাওয়াই স্বাভাবিক। শুধুমাত্র তোমাকে ব্যাখ্যা করতে বলবে না, যেটা ওইটা তো আসলে প্রিন্সিপালস অফ মার্কেটিং এর ব্যাপার ছিল। ওকে, এরপরে কনজিউমার বিহেভিয়ার, এখানেও সাধারণত একটু ডেপথ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে চেষ্টা করা হবে। ইন্ডিভিজুয়াল কাস্টমার এবং অর্গানাইজেশনের বিহেভিয়ার প্যাটার্নে যে ভিন্নতা রয়েছে সেগুলো সাধারণত তোমরা জানো, তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হতে পারে। এরপরে সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, এগুলো নিয়েও খুব সঙ্গতভাবেই প্রশ্ন হতে পারে। আর প্ল্যানিং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে খুব বেশি কিছু বলি নাই, কিন্তু তোমরা মার্কেটিং মিক্স এলিমেন্ট এবং এর প্রত্যেকটার বিভিন্ন পর্যায়ে, বিশেষত প্রোডাক্ট লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজে যে স্ট্র্যাটেজিক ভিন্নতাগুলো হয়, এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবে। এখনকার যুগে রিলেশনশিপ মার্কেটিং এর গুরুত্ব বাড়ছে, সো এটা কেন মানে এত গুরুত্ব পাচ্ছে, এর ডাইমেনশন গুলো কেমন, এবং এটা কিভাবে মার্কেটিং এর বেসিক যে স্ট্রাকচার এটা বদলে দিচ্ছে, স্পেশালি ডিজিটাল মার্কেটিং এরা, এই বিষয়গুলো তোমরা ধরতে চেষ্টা করবে। প্রোডাক্ট নিয়ে বিশেষভাবে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কনসিডারেশন গুলো বা সাধারণত যে স্টেপস গুলো তো জানবেই, পাশাপাশি স্ট্র্যাটেজিক কিছু ইস্যুজ আছে, সেগুলো তোমরা বুঝতে চেষ্টা করবে। ব্র্যান্ডিং সংক্রান্ত একেবারে কোর ইস্যুস, হ্যাঁ, বিশেষত ব্র্যান্ড স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ড ইকুইটি, এবং এই বিষয়গুলো বিজনেসের সাকসেস আর ফেইলিওর কিভাবে ডিটারমাইন করে, সেগুলো ভ্যালু চেইন অ্যাক্টিভিটি, এটা সম্পর্কেও ইউ শুড হ্যাভ কমন সেন্স। এখানে স্পেশালি পজিশনিং এর ক্ষেত্রে ভ্যালু চেইন স্ট্র্যাটেজি কিভাবে রোল প্লে করে, সেই বিষয়গুলো একটু, হ্যাঁ, তোমরা দেখবে। মার্কেটিং লজিস্টিক্স রিলেটেড ইস্যুস একটু খেয়াল করবে। আর প্রাইসিং নিয়ে আমি আসলে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু পরে সম্ভব হয়নি। এক্ষেত্রে দুটো বিষয় তোমরা খেয়াল করবে। একটা হচ্ছে প্রাইসিং মেথডস, অর্থাৎ হাউ টু ক্যালকুলেট প্রাইস নির্ধারণের ক্ষেত্রে ক্যালকুলেশনের যে প্রসিডিউর, এইটার আঙ্গিকে হচ্ছে প্রাইসিং মেথডস। আর স্ট্র্যাটেজি, প্রাইসিং স্ট্র্যাটেজি, এই দুটোর মধ্যে অনেকেই গুলিয়ে ফেলে। তো এইটা তোমরা বুঝতে চেষ্টা করবে যে কিছু স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট আছে যেটা প্রাইসিং এ প্রায়শ ব্যবহার করা হয়, এবং সামটাইমস এগুলো উইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো কিছু পপুলার প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, সেগুলো সম্পর্কে তোমরা একটু জানবে এটা। আর প্রমোশনের ক্ষেত্রে এখন তো আসলে আইএমসি নিয়ে বেশি কথা হয়, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন। এক্ষেত্রে এর এলিমেন্ট গুলো তোমরা জানো, কিন্তু এই প্রত্যেকটা এলিমেন্টের টেকনিক্যাল দিকগুলো একটু বোঝা, এবং ডিজিটাল মার্কেটিং এর যুগে এই উপাদানগুলো কিভাবে ব্যবহার করছে কোম্পানিগুলো,
সেক্ষেত্রে চ্যালেঞ্জ কি আসছে, তারা কিভাবে সেগুলো হ্যান্ডেল করছে, এই বিষয়গুলো তোমরা বুঝতে চেষ্টা করবে। হ্যাঁ, মনোযোগ সহকারে বুঝবে। আর আউটলাইন আমি যেগুলো বলেছিলাম এর মধ্যে সব টাচ করা যায়নি। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সাধারণত কিভাবে কাজ করে এবং এটার উম, সুবিধা অসুবিধার দিক, এর জন্য যে পরিমাণ বাজেট দেওয়া হয় রিয়েলি তা রিটার্ন আসে কিনা। হ্যাঁ, আর এথিক্যাল ইস্যুস, এই ব্যাপারটা বর্তমান সময়ে খুব আলোচিত। সেটা সিএসআর অ্যাক্টিভিটির ক্ষেত্রেই বলো, এনভায়রনমেন্ট, কাস্টমার, সোসাইটি, সবার প্রতি এক ধরনের যে নৈতিক দায় ব্যবসায় প্রতিষ্ঠানের রয়েছে, এইটা প্রায় সকল কোর্সেই এথিক্যাল ওয়েটেজ এটা গুরুত্ব দেওয়া হচ্ছে। সো এখানেও জানতে চাওয়া হতে পারে, নট ইম্পসিবল, যে তোমার অ্যাজ মার্কেটার তোমার প্রতিষ্ঠান কেন মনোযোগী হবে টুয়ার্ড এথিক্যাল মার্কেটিং বিহেভিয়ার অর রেসপন্স। হ্যাঁ, মোটামুটি এই হচ্ছে বিষয়। আর ওভারঅল ওকে, ওকে, মোস্টলি এই বিষয়গুলোই। এখন তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে বলো, এইগুলো আমি জবাব দিয়ে শেষ করব। বলো। কোয়েশ্চেন। ওকে, তার মানে কারো মনে কোনো প্রশ্ন নাই, তাই তো? Yes, sir. গুড, ভেরি গুড। এর অর্থ হচ্ছে হয় কিছুই বোঝো নেই অথবা সব বুঝছো। হ্যাঁ, তো আমি পজিটিভ অর্থেই ধরে নিচ্ছি যে আমি যা যা বলেছি, দ্য মেসেজ ইজ ক্লিয়ার। সো এরপরে আমি সুযোগ দিচ্ছি যে ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি রিগার্ডিং। স্যার হ্যাঁ, বলো। স্যার আমি হচ্ছে ভ্যালু চেইনের পার্টটা একটু মিস করে গেছি, একটু কি কাইন্ডলি ওই পার্টটা রিপিট করা যাবে? আচ্ছা, আসলে ভ্যালু চেইন সম্পর্কে তোমাদের আরো ডিটেল যখন এমবিএ তে উঠবে তখন একটা কোর্সই আছে। হ্যাঁ, ওইটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, যেখানে একটা বড় অংশ অর্থাৎ 50% ভ্যালু চেইন অ্যাক্টিভিটি কাভার করবে। তো এক্ষেত্রে তোমাদের জাস্ট একটা ধারণা দেয়া আর কি, যে মার্কেটিং কিভাবে তার প্রতিটা ধাপে বা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভ্যালু এডিশন করে থাকে। তো এক্ষেত্রে তো অনেকভাবে ভ্যালু এডিং হয়, তবে ইন জেনারেল তুমি যদি মার্কেটিং মিক্সের এলিমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে প্রোডাক্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট এটা অনেক বড় একটা ভ্যালু চেইন অ্যাক্টিভিটি। কারণ হলো যে 5টা ডিফারেন্ট র মেটেরিয়ালসকে একটা পার্টিকুলার শেপে এনে এটাকে মোর ইউজফুল করা, ইউটিলিটি ক্রিয়েট করা, এইটা ধরো যে এক ধরনের ভ্যালু চেইন অ্যাক্টিভিটি। ঠিক তেমনি যদি ডিস্ট্রিবিউশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে তুমি ভাবো যে আজকে রাতের তোমার খাবার প্লেটে যে যে উপকরণগুলো আছে, এগুলো এক একটা কোথায় জন্ম হয়েছে, কোথায় বড় হয়েছে, কোথা থেকে এই তুমি এখন যেখানে আছো সেখানে পৌঁছেছে, তারপর সেখান থেকে তোমার বাসায় এসেছে, এইটা প্রসেস হয়ে আবার তোমার প্লেটে পৌঁছেছে, এই পর্যন্ত প্রতিটা ধাপে আসলে ভ্যালু অ্যাড হয়েছে, ফলে ইউ আর গেটিং ইউটিলিটি। তো এইরকম ডিস্ট্রিবিউশনের অ্যাসপেক্টে ইভেন কমিউনিকেশন এটা অনেক বড় ভ্যালু অ্যাড করে বর্তমান সময়ে। হ্যাঁ, তো
ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুটো মেজর অ্যাসপেক্ট আছে, একটা হলো ট্রান্সপোর্টেশন আর একটা হলো ওয়্যার হাউজিং। আমি এতক্ষণ যেটা বললাম তাতে মোস্টলি ট্রান্সপোর্টেশন কভার করে, বাট ওয়্যার হাউজিংও খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি চিন্তা করো যে তুমি কাল সকালে নাস্তায় যে ব্রেডটা খাবে সেটা হয়তো এখন থেকে 2 দিন আগে অনেক দূরে, হয়তো 20-30 কিলোমিটার দূরে কোনো এক জায়গায় তৈরি হয়েছে। তাহলে এই যে তুমি সকালবেলা মানে তোমার হাতের কাছে তুমি পাচ্ছ, এটা খুব সহজ ব্যাপার নয়। তোমার মার্কেটিং অতি দক্ষতার সাথে অতি দক্ষতার সাথে এই কাজটা করে থাকে। হ্যাঁ, প্রতিনিয়ত এই কাজটা করে থাকে। এর আরো ডাইভার্স ফর্ম আছে, আমি তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে উদাহরণ বললাম, যে যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন, কমিউনিকেশন। হ্যাঁ, এরকম বিভিন্ন আসপেক্টে ভ্যালু এডিশন হয়ে থাকে। তো তুমি মার্কেটিং ম্যানেজমেন্টের একটা কোর্স পড়লে, সো এই বিষয়ে একটা মোটামুটি ধারণা থাকা। হ্যাঁ, আর পরবর্তীতে গিয়ে খুব সম্ভবত 4-1-এ তোমাদের একটা কোর্স থাকবে আউটসোর্সিং, সেখানে এই বিষয়ে মোটামুটি একটা ভালো ধারণা পাবে। এবং MBA তে গিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আরেকটা কোর্স থাকবে, সেগুলোতে ডিটেল পড়ানো হবে। সো এখানে আমি জাস্ট এলিমেন্টারি একটু ধারণা দিতে চেষ্টা করেছি। এই ওকে, আর এনিবডি? কোনো আদাব যেটা? স্যার। স্যার হ্যাঁ আমার বলো। কোর্সের বাইরে একটা ইয়ে ছিল। আমি একটা টিটি দিতে পারি নাই স্যার। আপনার সাথে দেখা করার সুযোগ হয় না। আমি অসুস্থ, শুধু মানে যেদিন টিটি থাকে ওই দিন যাই, আপনাকে পাইও নাই। হুম, এখন স্যার আমি ফার্স্ট টিটিটা দিছি, সেকেন্ডটা দেওয়ার প্রিপারেশন নিয়ে বের হইছি, বাট আমি মানে অসুস্থতার জন্য পরে আর যাইতে পারি নাই। হুম, আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নাই, এটার ব্যাপারে সলিউশন আমি বলে দিব। এরকম 2 বা 3 জন আছে যারা নানা কারণে মিস করেছে। তোমার ব্যাপারে সিআর আমাকে জানিয়েছিল পরীক্ষার দিন, সো ইট জি ইজ ওকে, কোনো সমস্যা নেই। হুম, ওকে স্যার। আদাব হুম। স্যার। আর স্যার সেকেন্ড টিটিতে যারা একটু কম নাম্বার পাইছে আর কি, তো তাদেরকে আর কোনো চান্স আছে আরেকটা টিটি দেওয়ার বা কোনো অপশন? হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো আমি বলবো, সেটাই আমি আচ্ছা বলবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, সেটা হলো যে আমি আসলে ওই মিড টার্ম 2 এর প্যাকেটটা আমার কাছে ছিল, তো তখনই ওই জন্য দেখে শেষ করেছি এই ছুটিতে। আর মিড টার্ম 1 এরটা শুরু করেছি। তো উম, আমি একটু হতাশই হচ্ছি, খুব সম্ভবত ওই সময় তোমরা গুছিয়ে উঠতে পারোনি, নাকি মিড টার্ম 1-এ কম্পারেটিভলি খারাপ হচ্ছে আর কি অনেকেরই। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে মিড টার্ম 1-এ হয়তো তোমরা ভালো করবে, কিন্তু আমি এ পর্যন্ত যতগুলো খাতা দেখেছি তাতে তুলনামূলকভাবে একটু খারাপ হচ্ছে ওই 2 এর তুলনায়। তো সেক্ষেত্রে আমি ভাবছি যেটা, যে একটা থার্ড মিড টার্ম নেয়ার ব্যাপারে, যেটা ওপেন থাকবে, যে যারা আগ্রহী শুধু তারা অংশ নিবে। হ্যাঁ, যারা মিস করেছে অথবা যারা বর্তমান নম্বর ইমপ্রুভ করতে চায়, এই গোষ্ঠীর জন্য ওপেন থাকবে। এটা আমি ওই পরীক্ষার আগে আগে ছাড়া তো আর নেওয়ার সময় পাওয়া যাবে না। ওইটা আমি শিডিউল দেখে জানাবো, যে মার্কেটিং ম্যানেজমেন্ট পরীক্ষার আগে যে গ্যাপ থাকবে ওই সময়ে আমি চেষ্টা করব এই পরীক্ষাটা নিতে। তাহলে যারা মনে করে, আমি তার আগেই নম্বর জানিয়ে দিব, মিড টার্ম 1-2 অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স, এভরিথিং আমি জানিয়ে দিব। তারপরে ইউ উইল টেক ডিসিশন যে এটা তুমি থার্ডটাতে অংশ নিতে চাও কিনা। হুম, এটা আমি এভাবে ভাবছি। স্যার এক্ষেত্রে আর কি আপনি বেস 2 কাউন্ট করবেন?
হ্যাঁ, মানে বেস্ট টু এর এভারেজ হবে। জি স্যার, থ্যাংক ইউ। বেস্ট টু এর এভারেজ হবে। আর হ্যাঁ, যারা দুটোতে দিবে মাত্র তাদের ওই দুটো এভারেজ হবে এভাবে। স্যার আমাদের যে স্যার একটা ভিডিও অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছিল স্যার, সেটার মার্কসের ভিত্তিতে কি স্যার অ্যাসাইনমেন্টের মার্কিং হয়েছে, নাকি ওই যে লিখিত অ্যাসাইনমেন্টের ভিত্তিতে, এটা যদি একটু বলতেন স্যার। এটা আসলে কিছু বিষয় হাতে রাখতে হয়, ঠিক আছে। এটা আপাতত আমি যেটা করেছি সেটা হলো লিখিত অংশের, ঠিক আছে। বাট আমি ওইটা বিবেচনায় রেখেছি যে যদি কারো এখানে বেশি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে ওইটা সাপ্লিমেন্ট করবে আর কি তাদের। আর যারা এমনি এখানেই ভালো নম্বর পেয়ে যাচ্ছে সমস্যা নাই, কারণ আমার এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে টোটাল হচ্ছে 10 মার্কস, ঠিক আছে। তো 10 এর মধ্যে যারা অলরেডি ধরো অ্যাবাভ 8 পেয়ে যাচ্ছে তাদের তো আর সমস্যা নাই। কিন্তু যদি কেউ খারাপ করে থাকে তখন আমি ভিডিওটার এটা বিবেচনায় নিয়ে হয়তো একটু সাপ্লিমেন্ট করব আর কি, ওইটা চূড়ান্ত করার সময়, ঠিক আছে। স্যার বুঝতে পেরেছি। হুম, ওকে। তাহলে আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলো। আমার অ্যাটেন্ডেন্স কথা ছিল স্যার। আমার প্রথম 3টে ক্লাস আমি attend করতে পারি নাই। আপনি মেইল করছিলাম, আমি বাড়িতে একটা প্রোগ্রাম ছিল এই জন্য attend করতে পারি নাই। পরে আপনি বলছিলেন যে বাকি ক্লাসগুলো নিয়মিত করেন। আমার বাকি সবগুলো ক্লাসে আমার অ্যাটেন্ডেন্স আছে, মিস দিয়ে নেই একটা ক্লাস। তো হ্যাঁ কিছু কনসিডার হ্যাঁ, ঠিক আছে, ওটা সমস্যা নেই, আমার খেয়াল আছে। হ্যাঁ, ওকে, তাহলে শেষ করি নাকি? স্যার আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার আমার সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা ছিল ওইখানে হচ্ছে কি আমি টপিকটা বুঝতে পাই নাই, সো ওইখানে মিচ ম্যাচ হয়ে গেছে। আমি অন্য একটা টপিক অ্যাসাইনমেন্টটা দিয়ে দিয়েছিলাম। আমি কি এটা আবার সাবমিট করতে পারবো স্যার? রেজিস্ট্রেশন নাম্বার 18। ইয়েস স্যার। হুম, তো তুমি কি এমনিতেই তুমি লেটে সাবমিট করলে, তো বিফোর দ্যাট তুমি শিওর হবে না যে তোমার টাস্কটা কি? ইয়েস স্যার স্যার। হ্যাঁ, এটা বুঝে তো তুমি জমা দিবা, তাই না? ওকে, তুমি কি আরেকটা চান্স নিতে চাও? ইয়েস স্যার। এবার হচ্ছে আমি তখন জানতাম না অ্যাকচুয়ালি। ওকে, সেক্ষেত্রে তুমি আমি এরপরে যেদিন মিড টার্ম টেস্ট নিব এই কোর্সের 3rd, সেই দিন তুমি অ্যাসাইনমেন্ট জমা দিবে আর কোয়েশ্চেনটা সিআর এর কাছ থেকে কালেক্ট করবে। আচ্ছা ওকে, স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে ওকে, তাহলে শেষ করি। তো সামগ্রিক মিলে কথা হচ্ছে যে আসলে আমি আইকিউএসসির দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের একটা মানে রুল আছে, সেটা হচ্ছে একটার বেশি কোর্স না পড়াতে এনকারেজ করা হয় আর কি। এটা ইউজিসির নির্দেশনা, যেহেতু আইকিউএসসিতে আমাদের অনেক কাজের চাপ থাকে, সো ডিপার্টমেন্টের সাথে মিনিমাম কানেকশন রাখতে বলা হয়েছে এবং এক্ষেত্রে একটার বেশি কোর্স না পড়াতে উৎসাহিত করা হয়েছে। তো তারপরেও আমি যেহেতু বাই চয়েস টিচার, মানে সবার আগে আমি শিক্ষক, এই কারণে তারপরেও না চাইতেও বা ওই একটু পাশ কাটিয়েও 2টা কোর্স করিয়েছি। বাট সামনের সেমেস্টারে যদি দায়িত্ব থাকে তাহলে হয়তো একটা কোর্সই পড়াতে হবে, আই ডোন্ট নো। তো এই জন্যে খুব সিলেক্টিভ হতে হয়। তো মানে ধরো যে এন্টায়ার বিবিএ এমবিএ মিলিয়ে একটা মাত্র কোর্স যদি চয়েস করতে হয় তখন এটা খুব টাফ হয়ে যায়। তো আমি তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট পড়াতে আগ্রহী হয়েছিলাম এই গ্রাউন্ডে যে তোমরা এর আগে প্রিন্সিপালস অফ মার্কেটিং একটা কোর্স পড়েছো, ওখানে মোটামুটি একটা বেসিক ধারণা পেয়েছো। তো মার্কেটিং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ভবিষ্যতে
পেশাগত জীবনে তুমি যাই করো না কেন, মার্কেটিং এর সেন্সটা খুব স্ট্রং থাকা দরকার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে তোমরা বিজনেস গ্রাজুয়েট হয়ে যাচ্ছ, সো তোমাদের মার্কেটিং বিষয়ে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। আর আমি নিজে যেহেতু মার্কেটিং বিষয়ে মানে একেবারে রীতিমতো আমি মার্কেটিং এর বসবাস করি আর কি। এটা শুধু পড়ি না, আমার চিন্তায় কাজকর্মে মার্কেটিং এর প্রভাব অনেক বেশি। তো এই জন্য ভেবেছিলাম যে তোমাদের সাথে যেন আইডিয়া গুলো শেয়ার করতে পারি। বড় ইন্টারাপশন গুলো না হলে হয়তো ফ্লো আরো ভালো থাকতো, আরো অনেক কিছু আলাপ করা যেত। বাট এনিওয়ে, তোমাদের বিবিএ প্রোগ্রামে হয়তো আর কোর্স পড়ানো হবে না স্বভাবতই। এমবিএ তে যদি সুযোগ হয় তাহলে হবে, না হলে আসলে যেহেতু আমার কোর্স সংখ্যা একেবারে লিমিটেড, যদি একটা কমন কোর্স পড়াই তাহলে দেখা যাবে যে অন্য ব্যাচের সাথেই পড়াতে হবে সিম্পলি। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যতটা পারা যায় গিভেন টাইমের মধ্যে বিষয়গুলো শেয়ার করতে, তবে আরো অনেক বেশি কথা হলে ভালো হতো। এনিওয়ে, অন্য সময় অন্য ক্ষেত্রে কথা হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তোমাদের বিজনেস কমিউনিকেশন পড়িয়েছিলাম, তখনও যে কথাটা বলেছি যে পেশাগত অথবা পার্সোনাল অথবা একাডেমিক ক্যারিয়ার যে কোনো বিষয়ে যদি মনে করো যে আমার সাথে আলাপ করা দরকার বা করলে ভালো হবে, তাহলে আমার সাথে কথা বলো। আমি তোমাদের শুধু এইটুকু বলি যে এখনো বিবিএ ফার্স্ট ব্যাচের অনেকে আমার সাথে তাদের পেশাগত নানা ইস্যুতে রেগুলার যোগাযোগ করে, পরামর্শ চায়। হ্যাঁ, বিবিএ ফার্স্ট ব্যাচকে আমি বিবিএ তে পড়াইনি। ওরা যখন 4-1-এ ফার্স্ট ব্যাচ 4-1-এ যখন পড়ে তখন আমি জয়েন করি ডিপার্টমেন্টে। আর সেকেন্ড ব্যাচ তখন শাকুফাদের ব্যাচটা তখন 3-2-তে পড়ে। তো আমি তখন 3-2-এ প্রথম 2টা কোর্স পড়াই, একটা ছিল মার্কেটিং ম্যানেজমেন্ট আর একটা ছিল ইন্টারন্যাশনাল বিজনেস। হ্যাঁ, ওই সময় তো টিচার অনেক কম ছিল, ফলে নাম্বার অফ কোর্স বেশি হতো আর কি। আমরা তখন টোটাল বোধহয় ডিপার্টমেন্টে 7 জন শিক্ষক ছিলাম। তো এরপরে ওদের এমবিএ তে গিয়ে ফার্স্ট ব্যাচকে পাই এবং ওদের আমি কোর্স পড়াই। তখন থেকে যে তাদের সাথে আমার একটা ধরো সম্পর্ক হয়, তা এখনো অনেকে দেশে বিদেশে অনেক ভালো পজিশনে আছে। আমাদের এমনও ছাত্র আছে যে সে পেশাগত হায়ারার্কিতে এমন জায়গায় চলে গেছে যে বাংলাদেশে আর তার কোনো পোস্ট নাই, বুঝেছো? এখন সে সাউথ এশিয়ার পুরো বিষয়টা দেখে। মূলত সে একটা টেকনিক্যাল বিষয় এত বেশি স্কিলড হয়েছে এবং সেটা খুবই রিনাউন্ড ব্র্যান্ড।